This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পটে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, পেহেলগাঁও হামলার 7 দিন তো কেটে গিয়েছে। এবার কি কোনো রকম বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে? কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক শুরু হয়েছে এবং সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি পৌঁছে গিয়েছেন। সেখানে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের আগে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়, কারণ স্বরাষ্ট্র মন্ত্রক পর্যায়ের বৈঠক হয়, যে বৈঠকটা নিরাপত্তা নিয়ে হয়। স্বরাষ্ট্র সচিব তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে ছিলেন বিএসএফ, এনএসজির ডিজি উপস্থিত ছিলেন এবং আরো উচ্চপদস্থ কর্তারা ছিলেন। সেক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, এক সপ্তাহ পর কি ভারত কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে? তার উপর নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এতদিন একটা সমস্যা তৈরি হয়েছিল যে পাকিস্তানের যে সমস্ত হামলা মদত করা হয়েছে, যে জঙ্গিরা যেখানে ছিলেন সেই জঙ্গিরা তাদের কোনো রকম ট্রেস করা যাচ্ছিল না ভারতের পক্ষ থেকে। 7 দিন পর তাদের ট্রেস করা গিয়েছে এবং তাদের খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই কাশ্মীরের ওয়াইসারান ভ্যালি থেকে জঙ্গিরা কোন পথে পালালো এবং সেনা এই মুহূর্তে তাদের সামনে ঠিক কোন জালটা ছড়িয়ে রেখেছে যাতে পা দেবে জঙ্গিরা, এই 4 জঙ্গিরা। একবার সেই প্রতিবেদনটা দেখুন। ওয়াইসারান ভ্যালিতে হামলা হোক বা নিরীহ মানুষকে মেরে পালানো, জঙ্গিরা ঢাল করেছিল গভীর জঙ্গলকে। গত 7 দিন পর পর এলাকা বদলেছে জঙ্গিরা। 7 দিন পর জঙ্গিদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে সেনা। গোয়েন্দাদের কাছে একটা বিষয় পরিষ্কার ছিল, দক্ষিণ কাশ্মীরের বাইরে বেরোতে পারেনি জঙ্গিরা। ঘটনার দিন যে বৈশ্বরণ উপত্যকায় গুলি চালিয়ে তারা হাপতনারে পালিয়ে যায়, সেই এলাকাটা পাহাড়ি পথে বৈশ্বরণ উপত্যকা থেকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পায়ে হেঁটে পৌঁছানো যায় এবং সেই পথেই জঙ্গলের পথে তারা হাপতনার এসে পৌঁছায় এবং সেখান থেকে তারা সরে যায় ত্রালের দিকে, ত্রাল থেকে তারা চলে যায় কুলগাঁওর দিকে এবং তারপর কোকেরনাগের দিকে। এমনটাই এখন পর্যন্ত এই গতিবিধিটা পাওয়া যাচ্ছে। লোকেশন নিশ্চিত হওয়ার পর সেনা ধীরে ধীরে ঘিরে ধরতে শুরু করে। সেনারা চাইছিলেন জঙ্গিরা একটা ভুল করুন। জঙ্গিদের রসদের সাপ্লাই লাইন কেটে সেনা তাদের জালে পা দিতে বাধ্য করে। এই সাউথ কাশ্মীরের অনন্তনাগ, ত্রাল, অবন্তিপুরা এই জায়গাগুলোকে বলা হয় কাশ্মীর মিলিটেন্সির আতুরঘর। স্বভাবতই সেখানকার ওভারগ্রাউন্ড ওয়ার্কার থেকে শুরু করে সেখানে সিম্প্যাথাইজাররা রয়েছে, একটা বেস রয়েছে। সেখান থেকে বিভিন্ন গ্রাম থেকে তারা বিভিন্ন সময় সাহায্য পান, খবর পান, খাবার পান। এই পুলিশ নিশ্চিত করার চেষ্টা করেছে বা সেনা আধিকারিকরা নিশ্চিত করার চেষ্টা করেছেন যাতে ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা কোনোভাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের খাবার এবং খবর পৌঁছে দিতে না পারে, অর্থাৎ লজিস্টিক সাপোর্ট যাতে না দিতে পারে। খাবার, জল, খবরের খোঁজে তারা কিন্তু নেমে আসতে বাধ্য হবে এবং সেই ভুল থেকেই কোথাও সাকসেস আসতে পারে সেনার। অর্থাৎ বুঝতে পারলেন তো, যাতে খাবার আর জল না পৌঁছয়, খাবার জল না পেলে ভারতীয় সেনা যে জাল পেতে রেখেছে সেই জালে এসে পা দেবে এই জঙ্গিরা। এই কৌশলই সাজানো হয়েছে। তবে এই যে হামলা ঘটানো হয়েছে এর পেছনে কার দায় রয়েছে জানেন? মানে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তান সেনার প্রাক্তন প্যারা কমান্ডো হামিস মুসা রয়েছে এর পেছনে এবং যেহেতু হামিস মুসার একটা কমান্ডো ট্রেনিং রয়েছে সেই কারণেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে পেহেলগাঁওয়ে পর্যটকদের উপরে হামলা ঘটানো যায়, এই জঙ্গিদের প্রপার প্রশিক্ষণ দেওয়া যায়। সেই কারণেই হামিস মুসা, যে পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডো, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যতই পাকিস্তান বলুক এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। একের পর এক তথ্য যা আসছে তাতে দেখা যাচ্ছে পাক যোগ স্পষ্ট।
এর পাশাপাশি আমরা বারবার যে বিষয়টার দিকে নজর রাখছি, যুদ্ধ জিগির চলছে, যে কারণে বারবার কার্গিল যুদ্ধের কথা মনে পড়ছে। যে কার্গিল যুদ্ধে সবার প্রথমে পাক সেনারা বাংকার তৈরি করেছিল টাইগার হিলের কাছে, যে খবর পেয়েছিল ভারতীয় সেনারা, জানেন কি এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও খবর আসছে পাক সেনা বাংকার তৈরি করেছে, সেখান থেকেই নাকি ভারতীয় সেনাদের উপর নজর রাখা হচ্ছে। তবে ভারতীয় সেনা তারাও কিন্তু ছেড়ে কথা বলছে না, দেখুন। আবারও চমকে দেওয়ার মতো খবর আসছে এই দ্রাস সেক্টরে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার হাতের বাঁদিকে এই পাহাড় শিখরের নাম টোলোলিং। আর এখান থেকে প্রথম ভারতীয় মেষপালকরা তারা যখন এখানে পৌঁছন, তারা খবর দেন যে কয়েকজন পাক সেনার গতিবিধি তাদের নজরে এসেছে। তারপরেই শুরু হয়ে যায় কার্গিল যুদ্ধ। এই টাইগার হিল এবং এপাশে টোলোলিং এর মাঝে যে জায়গা দেখা যাচ্ছে, সেখান থেকেই আসছে চমকে দেওয়ার মতো খবর। শোনা যাচ্ছে সেই জায়গায় আবারও তৈরি হয়েছে পাক বাংকার। শুধুমাত্র পাক বাংকার নয়, সেই জায়গাতে আর্মি ইনস্টলেশনও রয়েছে। কার্গিল যুদ্ধের সময় চুক্তি হয়েছিল সেই জায়গা ফাঁকা করে দেবে পাকিস্তান, কিন্তু মিথ্যে কথা বলেছিল তারা বাংকার তৈরি করে মাটির তলায় সেই সময় অস্ত্রশস্ত্র মজুত রেখেছিল। ফলত এই জায়গার দিকে এই মুহূর্তে আবারও প্রতি মুহূর্তে নজর রাখছে ভারতীয় সেনা। কি কারণ? তার কারণ কার্গিল যুদ্ধের সময় এই পাহাড় শিখরে থেকে অ্যাডভান্টেজ পয়েন্ট থেকে লাগাতার নিচের এই দ্রাসে জনপদে সেই সময় বোম্বিং করছিল পাক সেনা, যাতে যে হাইওয়ে লে লাদাখের দিকে গেছে সেই হাইওয়েকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। তার মানে পাকিস্তান একটা অ্যাডভান্টেজ পয়েন্টে থাকা পছন্দ করে, সেখান থেকেই তারা বারবার ভারতীয় সেনাদের টার্গেট করে, সেখান থেকেই হামলার পরিকল্পনা চালায়। শুধুমাত্র অ্যাডভান্টেজ পয়েন্টে থাকে না, পাকিস্তান সেনার পক্ষ থেকে আরেকটা কি করা হয়েছে জানেন? ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয় এবং সেখানে ডিজিটালি স্ট্রাইক করার চেষ্টা করে পাকিস্তান সেনা। আর ভারতের যে ডিজিটাল সুরক্ষা রয়েছে, ওয়েবসাইটে যে সুরক্ষা রয়েছে, তার কাছে কিন্তু রীতিমতো নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। তাই তাদের এই প্রচেষ্টা সফল হয়নি। ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করতে পারেনি পাক সেনারা। হ্যাঁ, এটা ডিজিটাল কমিউনিকেশন কোথাও একটা ব্রেক করার চেষ্টা করেছে পাকিস্তান। পাকিস্তানের এই অভ্যাস আজকের নয়, এই অভ্যাস বহু পুরনো। জানে তো, কোথাও কোনো যুদ্ধ হলে আগে যোগাযোগ পথটা বন্ধ করে দেয়। কার্গিলের ক্ষেত্রেও কিন্তু তাই করা হয়েছিল, একটা গুরুত্বপূর্ণ ব্রিজ উড়িয়ে দেওয়া হয়েছিল যাতে ভারতীয় সেনারা মুভ না করে তাদের দিকে যেতে পারে, কারণ ভারতীয় সেনা সবসময় নিচের দিকে থাকে। যেভাবে ভৌগোলিক অবস্থান, পাকিস্তান সেনা কার্গিলের উপরের দিকে থাকে, ভারতীয় সেনা যাতে উপরে না উঠতে পারে সেই কারণে যোগাযোগের রাস্তাটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। হাতের ডান দিক থেকে সেই সময় টাইগার হিলের ওপর থেকে লাগাতার শুধুমাত্র এই ব্রিজ লক্ষ্য করে গোলাবর্ষণ করে গিয়েছে পাক সেনা এবং এই ব্রিজকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ও ভারতীয় সেনারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই ব্রিজের পুনর্নির্মাণ করে নিয়েছিলেন এবং এখনও এই ব্রিজকে প্রতি মুহূর্তে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হচ্ছে। যদি কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে এর ওপর যেন কোনো রকম আঁচড় না লাগে। হাতের ডান দিকে যে ভাঙা প্রাচীর রয়েছে, এই প্রাচীর কার্গিল যুদ্ধের ক্ষেত্রে অনেক ইতিহাসের সাক্ষী। ঠিক হাতের ডান দিক বরাবর যে বিরাট পাহাড়, সেই পাহাড়ের ওপরে কার্গিল যুদ্ধের ঠিক আগে সম্পূর্ণ কবজা করে ফেলেছিল পাকিস্তান সেনা। সেই সময় বোম্বিংয়ে প্রাচীরের যে অংশগুলি ভেঙে গিয়েছে সেই অংশকে আর নতুন করে নির্মাণ করা হয়নি। তার কারণ সেই সময়ের যুদ্ধের ইতিহাসের সাক্ষী বহনকারী এই প্রাচীর যাতে সম্পূর্ণ মুখ বধির হয়েও সেই সময়কার ইতিহাসের গল্প বলে যেতে পারে তা নিশ্চিত করতে।
অর্থাৎ বুঝতে পারছেন যে সর্বতোভাবে ভারতকে সমস্যায় ফেলার একটা প্রচেষ্টা রয়েছে, যে কারণে সমস্ত যোগাযোগের উপর একটা আঘাত আনা। হ্যাঁ, সাইবার যোগাযোগ, একটা রাস্তা, সেটাও ভেঙে গুড়িয়ে দেওয়া। কিন্তু সব থেকে বড় ব্যাপার কি জানেন? সব থেকে বড় ব্যাপার হচ্ছে টাফ ওয়েদারের মধ্যে থেকে ভারতীয় সেনাকে কাজ করতে হয়। টাফ ওয়েদার সামাল দিয়ে এই কার্গিলে সেই সময় যুদ্ধ করতে হয়েছিল, আবার এখনো পর্যন্ত ভারতীয় সেনাকে এই শক্ত আবহাওয়াতে থেকেই কাজ করতে হচ্ছে। দেখুন, এপ্রিলের শেষ, ঠিক এই সময়ের কিছুটা পরেই মে মাসের প্রথম থেকে শুরু হয়েছিল এই কার্গিল যুদ্ধ। এখন এখানকার যে চেহারা আমরা দেখছি, আজ থেকে প্রায় 25-26 বছর আগে এর থেকেও মোটা পুরু বরফে এই জায়গা সম্পূর্ণভাবে ঢেকেছিল। আমাদের ক্যামেরার নজরে যে জায়গাগুলি আসছে না তা হচ্ছে পাথরের ফাঁকে ফাঁকে এই সাদা বরফের মধ্যেও সেই জায়গাতে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা। আমরা আমাদের ড্রয়িং রুমে বসে টিভিতে সেই যুদ্ধের কথা শুনছি, তার প্রস্তুতির কথা শুনছি, তখন এই প্রতিকূল এবং চরম সম্পূর্ণ বৈপরীত্যে থাকা এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনা আপনাদের রক্ষায় তৈরি রয়েছে। আর TV9 বাংলা আপনাদের জন্য সেই জায়গার ছবি তুলে নিয়ে আসছে প্রতি মুহূর্তে। অর্থাৎ দেখলেন তো, কাশ্মীরে করে করে পৌঁছে যাচ্ছে TV9 বাংলা, এবং ভারতীয় সেনার পক্ষ থেকে ঠিক কোন তৎপরতা নেওয়া হচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় জানানো হচ্ছে যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি তো বলছেন যে যখন খুশি ভারত হামলা করতে পারে। কোথাও তারা ভয় পাচ্ছে, তারা আশঙ্কা করছেন একটা এয়ার সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, এরকম আশঙ্কাও করছে কিন্তু পাকিস্তান, যে কারণে পাকিস্তানের আকাশপথ ইতিমধ্যেই সংকুচিত করা হয়েছে। লাহোর এবং ইসলামাবাদ তিনটি এয়ার ট্রাফিক রুট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। 28, 29, 30 এই 3 দিন সমস্ত বাণিজ্যিক বিমান ওঠানামা বন্ধ রয়েছে। হ্যাঁ, কোথাও একটা এয়ারম্যানের ইস্যু দেখানো হচ্ছে, কিন্তু বলা হচ্ছে না, সেটা আসল কারণ হচ্ছে পাকিস্তান ভয় পাচ্ছে যে ভারত যে কোনো মুহূর্তে এয়ার সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, এই আশঙ্কা রয়েছে। অর্থাৎ পাকিস্তান যথেষ্ট ভয় পাচ্ছে, কিন্তু ভারত তৈরি রয়েছে। শুধুমাত্র কি ভারত তৈরি রয়েছে, ভারতীয় সেনারা তৈরি রয়েছে। জানেন, যাদের অর্থনীতিতে লাথি পড়েছে, যাদের পর্যটন ব্যবসার উপর লাথি পড়েছে এই ঘটনার জেরে, সেই মানুষগুলো কাশ্মীরিরাও, তারাও বলছেন ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ লড়িয়ে, কাঁধে কাঁধ দিয়ে একেবারে তারা এই লড়াইয়ে সামাল দেবেন। কি বলছেন কাশ্মীরিরা, শুনুন। पूरा इंडिया को थोड़ा आश्वस्त करेंगे कि आप लोग तैयार हो, फिर से जंग हो जाए तो आप लोग इधर लड़ेंगे, तो इंडिया को आप बताना चाहेंगे? हाँ सर, हम यहाँ पर जो है लड़ाई लग गया तो हाँ, यहाँ का बच्चा जो है तैयार है लड़ाई लगने के लिए। फौज को राशन पहुँचाने के लिए, फौज को अमरशीन पहुँचाने के लिए पहले भी पहुँचाए हैं। 47 से लेके जो अभी तक जो हम यहाँ जो है फौज का साथ देते आए, अभी भी हम साथ दे देंगे मरने दम तक। आप लोग तैयार है फिर से हेल्प करने के लिए इंडिया? हम तो हमेशा अपने मुल्क का हेल्प कर ही रहे हैं और करने के लिए तैयार होते हैं हमेशा। हम जो अपना मुल्क है इसके लिए हमने कब ना किया, जब भी हमारी ज़रूरत पड़ती है हम हेल्प करते हैं। इस एरिया में आप लोगों के हेल्प के बिना आर्मी भी चल नहीं सकते। हाँ साहब, हमारे बगैर आदमी भी चल नहीं सकता, हेल्प के बगैर कोई आदमी काम नहीं कर सकता है। फिर से इधर कारगिल जैसा एक वॉर स्टार्ट हो जाए, आप लोग फिर से फौज को हेल्प करेंगे ना? बिल्कुल सर, बिल्कुल, हम दिलो जान से हेल्प करेंगे फौज के लिए, पीछे नहीं हटेंगे हम। फिर से कोई जंग लड़ना पड़े तो आप लोग तैयार? तैयार है सर, हम तैयार है। हाँ सर, ये इसी का नमक खा रहा है सर हम लोग, इसी का नमक हाँ इसी का नमक खा रहे हैं सर। बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद। সত্যি তো, প্রত্যেকটা ভারতীয় এই মুহূর্তে তৈরি, প্রত্যেকটা ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে প্রস্তুত। কিন্তু সেই ভারতেই যদি পাকিস্তানের লোক নিজের পরিচয় গোপন করে থাকে, হ্যাঁ, বারবার অভিযোগ ওঠে না ভারতে পাসপোর্ট দুর্নীতিতে বাংলাদেশি যোগ রয়েছে, কিন্তু জানেন কি, পাকিস্তানের বাসিন্দা হয়ে বাংলাদেশি পরিচয় ভারতে থেকেছে দীর্ঘদিন, বাঁকড়ায় লুকিয়েছিল, কিন্তু এতদিন সে পাসপোর্ট দুর্নীতিটা চালালো কিভাবে সে পাকিস্তানি পরিচয়টা লোকালোকি করে গোপন করলো কি করে। দেখুন, আজ সে ধরা পড়েছে। পাসপোর্ট তদন্তের নতুন মোড়, জাল নথি বানিয়ে কলকাতা এয়ারপোর্টের কাছেই বাঁকড়ায় থাকত আজাদ মল্লিক। অভিযুক্তকে পাকড়াও করে ইডি প্রথমে জানিয়েছিল আজাদ বাংলাদেশি। মঙ্গলবার আদালতে ইডির বিস্ফোরক তথ্য বাংলাদেশি নয়, আজাদ আদতে পাকিস্তানি। শিউরে ওঠার মতো তথ্য।
কলকাতা এয়ারপোর্টের কাছে পরিচয় লুকিয়ে নিশ্চিন্তে থাকছিল এক পাকিস্তানি। এয়ারপোর্ট থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তল্লাশি চালিয়ে আজাদকে গ্রেফতার করে ইডি। বাঁকড়ার শরাফত আলীর বাড়িতে ভাড়া থাকত আজাদ। মঙ্গলবার ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, তদন্তে জানা গিয়েছে আজাদ মল্লিক বাংলাদেশি নয়, পাকিস্তানি নাগরিক। পরিচয় বদল করে এখানে ভিসার আবেদন করেছে। 3 দেশে আজাদের 3 রকম নাম, ভারতে আজাদ মল্লিক, বাংলাদেশে আহমেদ হোসেন আজাদ, পাকিস্তানে আজাদ হোসেন। বাংলায় 2টি ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল আজাদ। ব্যাংক অ্যাকাউন্টে 2,62,00,000 টাকা ছিল। হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করত আজাদ। সেই টাকা ভারত বিরোধী কাজে লাগায়নি তো? ইডির আইনজীবী আদালতকে বলেন, এই তথ্য দেশের সুরক্ষার জন্য উদ্বেগজনক। শুধু আর্থিক ক্ষতি নয়, দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত কিনা আমরা দেখছি। ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন এক নাবালিকার সঙ্গে আজাদের সম্পর্ক ছিল। 2022 সাল থেকে সেই নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ। সেখানেও আজাদের হাত আছে কিনা, মেয়েটিকে দেশবিরোধী কোনো কাজে ব্যবহার করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ইডি। দীঘায় বুধবার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার পর স্নান, বস্ত্র পরিধান সেই প্রক্রিয়া রয়েছে। তারপর ভোগ নিবেদন, এবং সেই ভোগে অনেক কিছু রয়েছে, গজা রয়েছে, রসগোল্লা রয়েছে, এবং আজ সকাল থেকে সেখানে মহাযজ্ঞের আয়োজন। মহাযজ্ঞ শেষ হতে হতে সন্ধে হয়ে যায়, আর সেই মহাযজ্ঞের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। সেখানে তিনি সন্ধ্যারতি করেন, জগন্নাথ দেবের সন্ধ্যারতি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায়। আগামীকাল সেখানে প্রাণ প্রতিষ্ঠার বড় অনুষ্ঠান। আজ থেকেই সেজে উঠেছে একেবারে দীঘার জগন্নাথ মন্দির চত্বর, রীতিমতো সাজো সাজো রব সেখানে। অর্থটা যেখানে শেষ করছে, আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH